আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। D8 সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই আহ্বান প্রধান উপদেষ্টার। উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, বিষয়গুলো বারবার আসছে, আসুন সামনে এগিয়ে যেতে সেই বিষয়গুলোর ফয়সালা করি। আতিকা রহমানের রিপোর্ট। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত D8 শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন। তিনি বলেন, কোভিড-19 মহামারীর প্রেক্ষাপটে সীমাবদ্ধতা ও বাধা বিপত্তি ও চলমান নানা সংকট মোকাবেলা করছে বাংলাদেশ। D8 এর সহযোগিতায় এগিয়ে নিতে চায় বাংলাদেশ। Bangladesh endeavored to advance D8 cooperation under quite challenging circumstances. 1.2 বিলিয়ন মানুষের মধ্যে এটি একটি কঠিন কাজ। ভালো মানদণ্ডে পৌঁছানোর জন্য আমরা দূরশিক্ষণের মাধ্যমে চেষ্টা করেছি। কিভাবে কর্মক্ষেত্রে লাখ লাখ যুবককে দক্ষ করা যায় তা নিয়ে আমাদের আরো গভীরভাবে চিন্তা করতে হবে। কর্মক্ষেত্রেও সঠিক দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও নীতি নৈতিকতাও কঠোর দক্ষতার মতোই গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস আরো বলেন, D8 সদস্য দেশগুলোকে স্বাধীনতা, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনে একে অপরকে সহায়তা করতে হবে। Investing in youth and supporting SMEs. আমাদের পরিমিত সমর্থনের মাধ্যমে আমরা তাদের জন্য এবং আমাদের জনগণের জন্য একটি ভালো বলয় গড়ে তুলতে পারি। আমাদের দরকার ঝুঁকিমুক্ত অর্থায়নের মাধ্যমে তাদেরকে অর্থ দেয়া। আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষা এবং জরুরি ইস্যুগুলির জন্য অঙ্গীকার প্রতিফলিত করতে কায়রো ঘোষণা এবং শীর্ষ সম্মেলনের ফলাফল গ্রহণ করতে হবে। আমাদের সম্মিলিত এজেন্ডাকে নতুন করে দেখতে হবে। D8 সম্মেলনের বিশেষ অধিবেশনে ডক্টর ইউনূস গাজা এবং লেবানন ইস্যুতে কথা বলেন। দীর্ঘদিন ধরে চলে আসা আন্তর্জাতিক রীতিনীতি, আইন ও কনভেনশনের প্রতি ইসরায়েলের নির্লজ্জ অবজ্ঞায় আমরা চরম হতাশ। লেবাননে যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়ছে তাতে আরো উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। এটি পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ ও দীর্ঘমেয়াদী পরিণতি ডেকে আনতে পারে, যা কেবল অর্থনীতি নয়, বিশ্ব সমাজ ও রাজনীতিকে প্রভাবিত করতে পারে। সম্মেলনের ফাঁকে কায়রোতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এই সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস। এছাড়া দুই দেশের সরকার প্রধান সার্কের পুনরুজ্জীবন সহ পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন। আতিকা রহমান, আরটিভি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের আর্থিক খাত। নতুন সরকার গঠনের পর থেকেই দেশ গঠনে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে ক্যাম্পেইন শুরু করে সরকার। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ বাড়ায় বৃদ্ধি পাচ্ছে দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয়। সামদানি প্রত্যয় রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের লাগামহীন অর্থ পাচার ও সীমাহীন দুর্নীতিতে বিপর্যস্ত হয়ে পড়ে দেশের সকল আর্থিক খাত। এর প্রভাব পড়ে বৈদেশিক মুদ্রা রিজার্ভেও। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে পুরনো মলিনতা ঝেড়ে ফেলে নতুন রূপে সাজতে শুরু করেছে দেশের অর্থনীতি। সরকারের গঠনমুখী সিদ্ধান্তের ফলে বৃদ্ধি পাচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ এখন ২,৪৭৫ কোটি মার্কিন ডলার বা ২৪.৭৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব মতে যার পরিমাণ ১৯.২০ বিলিয়ন মার্কিন ডলার। জুলাই আগস্টে হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রবাসীদের রেমিটেন্স পাঠানো বন্ধ হলে প্রবাসী আয়ে অচলাবস্থা দেখা দেয়। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করে চালানো বিভিন্ন ক্যাম্পেইনের প্রভাবে আবারও বাড়তে শুরু করেছে প্রবাসী আয়। সবশেষ নভেম্বরে দেশে প্রবাসী আয় বেড়ে দাঁড়ায় ২২০ কোটি মার্কিন ডলারে। এ ৪ মাসে গড়ে ২ বিলিয়নের উপরে রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা, যা দেশের অর্থনীতির জন্য খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার।
সামদানি প্রত্যয়, RTV। অস্ত্রোপচারের টাকা জোগাড় করতে না পেরে হাসপাতাল ছেড়ে মামার বাসায় আশ্রয় নিয়েছে চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ রমজান আলী আরমান। এর মধ্যে তার চিকিৎসার জন্য ধার নেয়া 50,000 টাকা এখনও শোধ দিতে পারেনি মা হীরা আক্তার। এদিকে চিকিৎসার অভাবে ক্রমেই আরমানের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারলেও কারো সাথে খুব একটা কথা বলে না আরমান। জুলাইয়ের সেই দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে ফেরে হাফিজিয়া মাদ্রাসার এই শিক্ষার্থীকে। পরিবার জানায়, ছাত্র জনতার আন্দোলন চলাকালে চট্টগ্রামের বহদ্দার হাটে গেল 18 জুলাই সন্ধ্যায় 3টি গুলি এসে লাগে আরমানের শরীরে। গুলিতে তার নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যায়। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দরিদ্র রিকশা চালক বাবা আর বাক প্রতিবন্ধী বড় ভাই আর কোনোভাবেই চিকিৎসার খরচ চালিয়ে নিতে পারছিলেন না। আরমানের চিকিৎসার জন্য তার পোশাক শ্রমিক মা যে 50,000 টাকা ধার নিয়েছিলেন সেটাও এখনও শোধ দিতে পারেননি। এমনকি অর্থকষ্টে নগরীর মুরাদনগরের ভাড়া বাসা ছেড়ে ফটিকছড়িতে আরমানের মামার বাসায় আশ্রয় নিয়েছে তারা সবাই। এখনো মনে করেন আমাদের অপারেশনের বাকি রয়ে গেছে, যে ওইটার জন্য 3 লাখ টাকার মতন লাগবে। মাল যেটা আছে মালাই ওর রানের মধ্যে ওইটা ড্যামেজ হয়ে গেছে। আরমানের সুচিকিৎসা নিশ্চিতে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আকুতি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তো আর্থিকভাবে কেউ সাহায্য করে নাই, ট্রিটমেন্ট দিয়েছে, তবে ভালোভাবে এখনো ট্রিটমেন্ট হয় না। জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং অন্তর্বর্তীকালীন সরকার আহতদেরকে নিয়ে নিহতদেরকে নিয়ে কাজ করছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন। চিকিৎসকরা জানায়, আরমানের শরীরে এখন পর্যন্ত 8 বার অস্ত্রোপচার করা হয়েছে। সুস্থ জীবনে ফিরতে আবারও করতে হবে অস্ত্রোপচার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। খুবই দ্রুত আমরা তাকে চিটাং মেডিকেলে ভর্তি করাবো। একটা অর্থোপেডিক একটা বোর্ড হবে, ওখানে একটা অপারেশন করতে হবে অ্যাজ আর্লি এজ পসিবল। আমরা এটা এই সপ্তাহের ভিতরে করার জন্য অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওনাকে আমরা অনুরোধ জানাইছি। সৈয়দ মাহমুদ, RTV। নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখী ভোক্তা সাধারণের নাভিশ্বাসের মধ্যে নতুন করে বেড়েছে মুরগি ও চালের দাম। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। দেশে আমনের ভরা মৌসুমেও পাইকারিতে বেড়েছে চালের দামও। গত 2 সপ্তাহে বস্তা প্রতি 200 থেকে 250 টাকা বেড়েছে। এতে খুচরা পর্যায়ে সরু চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা এবং মোটা ও মাঝারি চালের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। তবে বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজ ও আলুর দাম। 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ 20 টাকা ও আলুতে 10 টাকা কমেছে। বোতলের সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। দর্শক, এই মুহূর্তে রাজধানী পলাশী বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, বাজারে যেসব পণ্যের দাম বেড়েছে সেগুলো সরবরাহ কেমন দেখছেন, আর ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন? মিতু, আসলে যে সকল পণ্যের দাম বেড়েছে তার কিন্তু সরবরাহ মোটামুটি ভালোই রয়েছে বলা যায়। বিশেষ করে সব থেকে বেশি দাম বেড়েছে মুরগির। ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত এবং সোনালী যে মুরগি রয়েছে সেটি বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। যেখানে বিক্রেতারা বলছেন যে আসলে গত 2-3 দিন আগে কিন্তু কাপ্তান বাজার, যেখানে মূলত পাইকারির মুরগির বাজার, সেখানে একটি অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে কিন্তু বেশিরভাগ সময়ই রাস্তার উপরে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ীরা। সেই দোকানগুলোকে উচ্ছেদ করা হয় এবং সেই উচ্ছেদের ফলে দোকান কিছুটা কমে যাওয়ার ফলে তাদের সেখান থেকে মুরগি আনতে সমস্যা হচ্ছে, যার ফলে কিন্তু দাম বেড়েছে। এমনটি এইখানকার বাজারে যে বিক্রেতারা রয়েছেন তারা বলছেন এর প্রভাব পড়েছে দামে। এবং পাশাপাশি আমরা দেখেছি চালের বাজার কিন্তু বিগত 2-3 সপ্তাহ ধরে কিছুটা চড়া। এখানে যেহেতু মৌসুম চলছে তারপরেও চালের বাজার চড়া। সবাই বলছে মিলারদের কথা। খুচরা বিক্রেতারা সবসময় অভিযোগ করে আসেন যে মিলাররা দাম বাড়ানোর ফলে কিন্তু খুচরা বাজারে এর প্রভাব পড়ে। তারা বলেন যে অভিযান পরিচালনা করতে হলে মিলগুলোতে অভিযান পরিচালনা করতে হবে, তাহলে পরেই আসলে যে দাম কমার বিষয়টি সেটি প্রভাব ক্রেতারা পাবেন। এছাড়া সবজির দাম আমরা দেখেছি
50, 60, 70 টাকার মধ্যে রয়েছে, কিছু কিছু সবজি 50 টাকার নিচেও রয়েছে। যদিও সেখানে ক্রেতারা বলছেন যে শীতের সময় আসলে সবজির দাম আরও কমার কথা ছিল, 20 থেকে 30 টাকা 40 টাকার মধ্যে হওয়ার কথা, কিন্তু সেই দামে তারা পাচ্ছেন না। এই একটি অভিযোগ তারা করছেন যে শীতের সময় নিজেদের দেশেই ফলন হয় এসব সবজির, তারপরেও কেন দাম আসলে বাড়ছে, কেন এই জায়গাটিতে কাজ করা হচ্ছে না, সেই অভিযোগগুলোই কিন্তু বারে বারে তারা করছে। সব মিলিয়ে বলা চলে যে বাজারে কিন্তু আজকে যেহেতু মাসের প্রায় শেষের দিকে 20 তারিখ, প্রথম দিকে যেরকম বাজারে মানুষের ভিড় থাকে সেরকম ভিড় আসলে নেই। সেখানে বিক্রেতারা বলছেন আসলে তাদের বিক্রিও অনেকটা কমেছে এবং তারা আশা করছেন যে পণ্যের দাম যদি কমতে থাকে তাহলে কিন্তু বাজারে আসলে ক্রেতার ভিড় বাড়বে এবং বিক্রি বাড়বে। তো এই ছিল আমার কাছে পলাশী বাজার থেকে সর্বশেষ। মিতু। সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীকে সম্পৃক্ত করতে না পারায় নৈরাজ্য বাড়ছে। বিশেষজ্ঞরা বলেন, অনিয়ম দূর করে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সাধারণের সম্পৃক্ততা জরুরি। ময়লা সংগ্রহকারীদের সুরক্ষায়ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। দুই সিটি কর্পোরেশন জানায়, শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ শেষ পর্ব। খালি হাত পায়ে এভাবেই প্রতিদিন ঝুঁকিপূর্ণ নগর বর্জ্য হাতড়াতে হয় সংগ্রহকারীদের। বাসাবাড়ি থেকে ভ্যানে করে ময়লা এসটিএসে এনে প্লাস্টিক, দ্রব্য, কাগজ আর পচনশীল বর্জ্য আলাদা করতে হয়। প্রতি বছর আবর্জনা সংগ্রহের বিল বাড়লেও বেতন বাড়ে না মাঠকর্মীদের। আছে সচেতনতার অভাব। তো আমরা ওষুধ খাই, মেডিকেলের মাল আছে, এইগুলা দিয়া অনেক কিছু হতে গিয়ে আমরা গরিব, আমরা আবার হতে আবার কি হাত কেটে গেল, কি করার আছে, আমরা গরিবের বলে জন্ম কষ্ট করে খাইতে। ইজারাদারদের দাবি, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ময়লা সংগ্রহকারীদের জন্য সুরক্ষার ব্যবস্থা রয়েছে। হ্যান্ড গ্লাভস, জুতা, জ্যাকেট, মানে সেফটি ইস্যুতে যেগুলো দরকার সবই আমাদের আছে। তো অনেক ক্ষেত্রে হয় যে কি, মানে আসলে তারা তো একটু জ্ঞানহীন, তো তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়টা বুঝে না, বিষয়টা তারা ব্যবহার করে না। এবার ইজারায় শর্ত কঠোরভাবে পর্যবেক্ষণ করবে সিটি কর্পোরেশন। শর্ত ভঙ্গ করলেই বাতিল হবে ইজারা। যাতে সুচারুভাবে ইন অর্ডার ফর স্মুথ ম্যানেজমেন্ট অফ ওয়েস্ট, সবকিছুই লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমরা বললাম যে এভালুয়েশনের জন্য আমরা ক্রাইটেরিয়া করেছি। বর্জ্য অপসারণের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত ও অনিয়ম দূর করতে জনসাধারণকে সম্পৃক্ত করার পরামর্শ নগরবিদদের। বর্জ্য ব্যবস্থাপনাতে আমাদের যে সাধারণ মানুষের অংশগ্রহণ এখনো কম, সোর্সে সেপারেশন করা, এই ধারণাগুলো কিন্তু আমরা এখনো অভ্যস্ত না। আবার আমরা যারা বসতবাড়িতে থাকি তারা এলাকা ভিত্তিক কোথায় যে ময়লাটা ফেলবো সেই জায়গাগুলো এখনো কর্পোরেশন নির্দিষ্ট করতে পারেনি। এসটিএস তো বড় জায়গা, কিন্তু আপনাকে প্রতিটা নেইবারহুডে কিন্তু একাধিক পয়েন্ট থাকতে হবে। পরিবেশ রক্ষায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস গুলো প্রধান সড়ক থেকে দ্রুত সরানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। পরিকল্পনা মাফিক কিন্তু সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এসটিএস কিন্তু তৈরি করা আগে হয়নি। এখন যখন কর্পোরেশন এসটিএসগুলো স্থাপন করতে গেল, সেগুলো লোকেশন অধিকাংশ ক্ষেত্রে ভুল লোকেশন। অনেক ক্ষেত্রে রাস্তার এমন জায়গাতে যেখানে প্রচুর মানুষ চলাচল করে, এমনও দেখেছি পাবলিক স্পেসের পাশাপাশিও এগুলো করেছে, অনেক সময় কোনো পার্কের কোনায়ও করেছে। তাহলে এটা একটা নুইসেন্স তৈরি করছে। বিভিন্ন ধরনের অপশন তৈরি করতে হবে। কোথাও ভালো জায়গা পাওয়া গেলে বড় এসটিএস হতে পারে। বাসযোগ্য নগর গড়তে পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও আইনের যথাযথ প্রয়োগ চান নগরবিদরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। পৌষের শুরুতেই শীতে কাঁপছে উত্তরাঞ্চল। পঞ্চগড়ে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। তীব্র শীতের কারণে মাঠে কাজে যেতে পারছে না কৃষকরা। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে ঘন কুয়াশায় রাত থেকে সকাল পর্যন্ত আচ্ছন্ন থাকছে চারপাশ। শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় মৃদু শৈত্য প্রবাহের পর গেল কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। হিলিতে তাপমাত্রা বাড়লেও হিমেল বাতাসের কারণে কমেনি দুর্ভোগ। বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। লাখো যোদ্ধার বীরত্বে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম এ দেশের। 53 বছর পরে আবারও তরুণদের বীরত্বে মুক্ত হলো বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর বীরত্বে মুক্তির স্বাদ পেল দেশের মানুষ, তাদেরই একজনের যুদ্ধ জয়ের গল্প শুনব এবারের পর্বে। জামালপুর সংবাদদাতা GM হাফিজ বাবুর তথ্য চিত্রে থাকছে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ বীর প্রতীকের গল্প।
মে মাসের প্রথম সপ্তাহে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। 1971 সালে 4 ডিসেম্বর সিদ্ধান্ত হয় প্রথমে পাক সেনাদের উপরে সরাসরি আক্রমণে না গিয়ে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হোক। সে মোতাবেক পরদিন সকালবেলা 8টার সময় ভারতীয় মিত্রবাহিনী কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার হরদেব সিং ক্লিয়ার প্রস্তাব রাখলেন যে তোমাদের একজন মুক্তিযোদ্ধাকে কামালপুর পাক সেনাদের ক্যাম্পে আত্মসমর্পণের প্রস্তাব নিয়ে যেতে হবে। কোনো মুক্তিযোদ্ধা আত্মাহুতি দিতে রাজি হলো না। তখন আমি হাত উঠে ব্রিগেডিয়ার সাহেবের কাছে বললাম, ঠিক আছে আমি যাব স্যার। আমি সে মোতাবেক কামালপুর ক্যাম্পের সামনে যে রাস্তা আছে সেই রাস্তার উপরে উঠে আমি তাদেরকে চিঠি দেখাইলাম, পতাকা দেখাইলাম এবং ইশারায় ডাকতে থাকলাম যে তোমরা চিঠি নিয়ে যাও। কিন্তু তারা কোনো ক্রমে আমার কাছে আসতেছিল না, বরঞ্চ আমাকেই ভিতরে যাওয়ার জন্য বারবার ইশারা করতে থাকলো। পরিশেষে আমি চিন্তা করলাম যে এখন যদি আমি না যাই হয়তো আমাকে গুলি করতে পারে। খুব সতর্কতার সহিত আল্লাহকে স্মরণ করে আস্তে আস্তে আগাতে থাকলাম। ডিফেন্স এরিয়ার গেটে যখন গেলাম একজন অফিসার আমার কাছে আসলো, এসে আমার কাছ থেকে চিঠিটা নিল, সাদা পতাকা নিল এবং আমাকে পিঠে হাত বুড়ে বলতেছিল যে মুক্তিযোদ্ধা তো মত ঘাবড়াও, 9:30টার দিকে হবে ভারতীয় 4টা যুদ্ধ বিমান এসে কামালপুর ক্যাম্প আক্রমণ করবে। আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা তাকেও ঠিক একই কাজে আমার মতো সাদা পতাকা দিয়ে ক্যাম্পে পাঠাইছে। একজন অফিসার সাদা পতাকা 2টি নিয়ে আসছিলেন, নিয়ে এসে আমাদের দুইজনের হাতে দিয়ে বলল, মুক্তিযোদ্ধা এই ফিল্ডে যাও এবং দেখাও আমরা আত্মসমর্পণ করব। দেখা গেল যে আর কোনো বম্বিং না করে কিছুক্ষণ পরে বিমান ভারতের দিকে পুনরায় চলে গেল। সেই 4 ডিসেম্বরে কামালপুর হানাদার মুক্ত হয় এবং স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ায় ক্রিসমাস ফানফেয়ারে পদদলিত হয়ে 35 শিশু প্রাণ হারিয়েছে, আহত হয়েছে আরও 6 জন। দেশটির ইবাদান শহরে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মেলায় নগদ অর্থ এবং খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আয়োজকরা। তবে এত বেশি ভিড় হয়েছিল যে মেলায় ঢুকতে হুড়োহুড়ি করার কারণে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনুষ্ঠান স্থলে 5000-এর বেশি শিশু জড়ো হয়েছিল এবং প্রধান আয়োজকরা অনুষ্ঠান শুরু করার সময়ই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রধান সংগঠক সহ 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আফগানিস্তানে 2টি আলাদা বাস দুর্ঘটনায় অন্তত 52 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 65 জন। তালেবান সরকার জানিয়েছে, গজনি প্রদেশের কাবুল কান্দাহার হাইওয়েতে বাস 2টি দুর্ঘটনার কবলে পড়ে। প্রথম দুর্ঘটনাটি হয় শাহবাজ গ্রামের কাছে, যখন একটি বাসের সঙ্গে একটি জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। দ্বিতীয় দুর্ঘটনা ঘটে আন্দর জেলায়, যে সময় আরেকটি বাস একটি ট্রাককে ধাক্কা দেয়। ঘটনার পর উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার ইয়েমেনের বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 9 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে হামলা চালানো হয়। হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলের। জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী হুথি। এতে তেল আবিবের দক্ষিণে একটি বিদ্যালয়ের ভবন বিধ্বস্ত হয়েছে। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তেল আবিবের কাছে জাফা এলাকায় 2টি সুনির্দিষ্ট ও স্পর্শকাতর সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ আলাদা ম্যাচে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সাদা কালোদের প্রতিপক্ষ পুলিশ এফসি। ম্যাচ শুরু দুপুর 2:30টায়। আসরে এখনো পর্যন্ত কোনো পয়েন্ট হারায়নি আলফাজ আহমেদের শিষ্যরা। সর্বশেষ ঢাকা ডার্বির জয়ে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দলটি। সমান ম্যাচে 6 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে পুলিশ। একই সময় কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। চলতি মৌসুমে ছন্দপতন হয়েছে ভ্যালেরিও তিতার দলের। লিগে 3 ম্যাচে 2 জয়। সর্বশেষ ফেডারেশন কাপে ফর্টিসের কাছে হেরেছে 2-0 গোলে। তাই এই ম্যাচ দিয়ে জয়ে ফিরতে মরিয়া দলটি। এদিকে মোহামেডানের কাছে শেষ ম্যাচে হারা ঢাকা আবাহনীর লক্ষ্য জয় ফেরা। শেষ হয়ে আসছে 2024 সাল, আর মাত্র কয়েকদিন পরে শুরু হবে নতুন বছর।
অন্যান্য বছরের মতো 2024 সালেও দেশের বিনোদন জগতে ঘটে গেছে নানা ঘটনা। আর কোনো ঘটনা আলোচনার ঝড় তুলেছে দেশের গণমাধ্যমে। বিনোদন জগতের আলোচনা ছড়িয়ে পড়েছে অফিস পাড়া থেকে ফুটপাতের চায়ের দোকানে। নাটক, সিনেমা ও সঙ্গীত সব মাধ্যমেই কেমন ছিল শোবিজের 2024 সাল, জানাচ্ছেন মারজান ইভান। বছরের শুরুতেই ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে তারকাদের প্রার্থী হওয়ার বিষয়টি ছিল বেশ চোখে পড়ার মতো। প্রথমবার লড়েই বাজিমাত করেছিলেন চিত্রনায়ক ফেরদৌস। হেরে গেছেন সঙ্গীত শিল্পী মমতাজ, ডলি সায়ন্তনী, নকুল কুমার বিশ্বাস এবং চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলতি বছর দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। বছরের শুরুতেই আলোচনায় ছিল অভিনেতা জোভানের বিয়ে। এছাড়াও বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, নাজিয়া হক অর্ষা, স্বাগতা, অর্চিতা, স্পর্শিয়া। আলোচনায় ছিল চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। 17 ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার। পরবর্তীতে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল বাতিল এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে রিট করেছিলেন নিপুণ। এমন টানাপোড়েনের মাঝেই সারা বছর ঝুলে থাকে বিএফডিসির কার্যক্রম। ডিপজলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন। কোটা আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন শোবিজের এক ঝাঁক তারকাও। তবে বিক্ষোভ ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে সশরীরে অংশ নিতে দেখা গেছে বাঁধন, সিয়াম আহমেদ, মোশাররফ করিম, মিথিলা, সুনহারার মতো তারকা শিল্পীদের। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব শোবিজ তারকারা। খোঁজ মেলেনি জনপ্রিয় তারকা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌসের। আত্মগোপনে আছেন রিয়াজ, নিপুণ। হামলার শিকার হয়েছেন রোকেয়া প্রাচী। গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী শমী কায়সার ও আসাদুজ্জামান নূর। বিদেশে পালিয়ে আছেন ডিগবাজি খ্যাত অভিনেতা জায়েদ খান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর শপথ গ্রহণ ছিল বছরের সেরা আকর্ষণ। ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকেই এই আন্দোলনের সঙ্গে সরব ছিলেন ফারুকী। তবে তার এই দায়িত্ব গ্রহণকে এক শ্রেণীর মানুষ আর চোখে দেখছেন। হচ্ছে নানান সমালোচনা। এবছর 40টির অধিক সিনেমা মুক্তি পেলেও নির্বাচন, প্রাকৃতিক দুর্যোগ বা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সিনেমাগুলো ব্যবসায়িকভাবে সফলতা লাভ করেনি। তবে এর মাঝেও শাকিব খানের তুফান সিনেমাটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সব রেকর্ড ভেঙে দেয়। এছাড়াও ওটিটি মাধ্যমে বাংলা কন্টেন্টগুলো ছিল দর্শক চাহিদার তুঙ্গে। মারজান ইভান, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।